প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে, বেশ কিছুদিন হয়ে গেল, এবং বিএনপির নতুন সরকার জেকে বসেছে। তো অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় নেবার পর সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে নানা রকম দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এ জাতীয় অভিযোগগুলো আসতে শুরু করেছে। বিচ্ছিন্নভাবে এক এক সময় এক এক গণমাধ্যমে আমরা এই খবরগুলো জানতে পারছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যারা জুলাই অভ্যুত্থানের পক্ষের লোক, তারা অন্তর্বর্তীকালীন সরকারকেও সমর্থন জুগিয়েছি, তাদের পাশে ছিলাম, তাদেরকে সমর্থন জুগিয়েছি সব সময়, যে কোনো পরিস্থিতিতে। তো আমরা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টাদের কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠুক, অন্যায়, অনিয়ম, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠুক, এগুলো চাইনি আসলে মনে প্রাণে। কারণ এই সরকার আমাদেরই সরকার। কিন্তু না চাইলেও দুঃখজনকভাবে কিছু অভিযোগ বিভিন্ন সময় উঠেছে। সেটি অন্তর্বর্তীকালীন সরকার যখন ফাংশনাল ছিল, কাজ করছিল, তখনও উঠেছে কিছু অভিযোগ, এখনও উঠছে। এখন অভিযোগের মাত্রা অনেক বেড়ে গেছে। তো সেটি হতে পারে নানা কারণে, দুটো কারণ আছে। আগে এত বেশি উঠেনি কেন? তো এমনও হতে পারে যে তখন একটি ভয় ছিল, যারা অভিযোগ করবেন কেউ যদি সংক্ষুব্ধ থেকে থাকেন যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টার অনিয়ম, অবিচার, ক্ষমতার অপব্যবহারের শিকার হয়েছেন, তাহলে ফাংশনাল একটি সরকার, সেই সরকারের উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করা কিছুটা ঝুঁকিপূর্ণ বাংলাদেশের মতো দেশে। তাই তারা হয়তো অভিযোগগুলো করেননি। এখন তাদের সেই ভয় নেই, তাই তারা অভিযোগগুলো করছেন। তো অভিযোগের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। তো আমি বলছি না যে অভিযোগ মানেই তারা অপরাধ করেছেন। অভিযোগ কিন্তু অভিযোগই, প্রমাণ না হওয়া পর্যন্ত, তদন্ত না হওয়া পর্যন্ত। তো যাই হোক, অভিযোগগুলোর মাত্রা একেবারেই বেড়ে গেছে, এবং কিছু কিছু অভিযোগ অসহনীয় হয়ে উঠেছে আমাদের কাছে। অন্তত বিশ্বাস করা কঠিন হয়ে পড়েছে। আমরা বিশ্বাস করতে পারছি না যে এমন দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহারের সঙ্গে আমাদের পরিচিত উপদেষ্টারা এবং যাদের রয়েছে উচ্চ মাত্রায় বিশ্বাসযোগ্যতা, জনপ্রিয়তা ছিল অন্তত কিছুটা সময় পর্যন্ত, তারা এরকম অন্যায়, অবিচার, অনিয়মের সঙ্গে যুক্ত হতে পারেন, এটি বিশ্বাস করা আমাদের জন্য কঠিন। বাট তারপরও এসেছে অভিযোগগুলো। তো গতকাল মানব জমিন একটি রিপোর্ট করেছে। গতকাল বুধবার ৮ এপ্রিল মানব জমিনের সেই রিপোর্টটি ছিল সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের বিরুদ্ধে। একটি কম্প্রিহেন্সিভ রিপোর্ট, বিশাল বড় তথ্যপাত্য দিয়ে কিছু অভিযোগ তার বিরুদ্ধে এসেছে, মানব জমিন রিপোর্ট করেছে। আর অভিযোগের বিষয়টি আসলে আমরা জানতে পেরেছি সম্প্রতি। এম সারওয়ার হোসেন, একজন ব্যারিস্টার, তিনি দুদকে লিখিত অভিযোগ করেছেন আসিফ নজরুলের বিরুদ্ধে। তো শুধু আসিফ নজরুলের বিরুদ্ধে না, সরোয়ার করেছেন আসিফ নজরুলের বিরুদ্ধে। অন্য উপদেষ্টাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ জমা হয়েছে, শত শত, হাজার হাজার, গত কয়েক মাসে দুদকে। তো দুদক এখন সে অভিযোগগুলো যাচাই বাছাই করছে, যাচাই বাছাই পর্যায়ে আছে বলবো। কারো বিরুদ্ধে অভিযোগ গঠন করা বা এরকম কিছু আমরা এখনো শুনিনি। তো গতকালকে রিপোর্টটি নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে, এটিকে বেস করে কথা বলবো। আসিফ নজরুল মূলত এখানে ফোকাস, বাট আরও কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগগুলো নিয়েও আলোচনা করব। তো আসিফ নজরুলের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে যে তিনি ৮ মাসে 2024-এর অক্টোবর থেকে 2025-এর এপ্রিল পর্যন্ত এই ৮ মাসে 286 জন সাব রেজিস্ট্রারকে বদলি করেছেন। আমরা সবাই জানি সাব রেজিস্ট্রার কারা, তো পরিচয় দেবার দরকার নেই। তো 286 জন সাব রেজিস্ট্রারকে বদলি করেছেন আসিফ নজরুল অনিয়মের মধ্য দিয়ে। এবং শুধু এই বদলি থেকে এবং এই নির্দিষ্ট জায়গার অনিয়ম থেকে তিনি কামিয়েছেন কমপক্ষে 100 কোটি টাকা। এই অভিযোগটি এসেছে ব্যারিস্টার সারওয়ার হোসেনের লিখিত অভিযোগ থেকে দুদকে। তো আরও অনেক বিষয়ে অভিযোগ আছে, শুধু সাব রেজিস্ট্রার বদলির কথা বলা হচ্ছে। এবং অভিযোগে তার পিএস জনাব মাসুমের নামও এসেছে। তো অভিযোগগুলো একটু মোটা দাগে যদি দেখতে চাই কি আছে এখানে,
আচ্ছা, তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুলের আমলে সাব রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে কোনো ধরনের নীতিমালা মানা হয়নি। ঘুষের বিনিময়ে বদলির ক্ষেত্রে প্রতিশ্রুত টাকা পরিশোধ না করায় বদলির আদেশ স্থগিত করারও প্রমাণ পাওয়া গেছে। কোনো কোনো ক্ষেত্রে কাউকে 6 মাসের মধ্যে 3-4 বার বদলি করা হয়েছে। কোনো কোনো সাব রেজিস্ট্রারকে 6 মাসের মধ্যে 3-4 বার বদলি করা হয়েছে। আচ্ছা, নিবন্ধন অধিদপ্তরের 403 সাব রেজিস্ট্রারের মধ্যে কমপক্ষে 282 জনকে বদলি করা হয়েছে। এর মধ্যে অন্তত 200 জন ঘুষের মাধ্যমে পছন্দের সাব রেজিস্ট্রি অফিসে বদলি বাগিয়ে নিয়েছেন। অভিযোগ রয়েছে জনপ্রতি 50 থেকে 7 লাখ টাকার বিনিময়ে পছন্দের অফিসে বদলির আদেশ পেয়েছেন তারা। অতীতে কখনো মাত্র 8 মাসে এত বিপুল সংখ্যক বদলির ঘটনা ঘটেনি। লিখিত আবেদনে উল্লেখ করা হয়, ব্যারিস্টার সারোয়ার যিনি অভিযোগ করেছেন তার সেই লিখিত আবেদনের কথা বলা হচ্ছে, সি গ্রেডের কয়েকজন সাব রেজিস্ট্রারকে নীতিমালা ভঙ্গ করে এ গ্রেডের অফিসে বদলি করা হয়। সি গ্রেডের সাব রেজিস্ট্রারকে এ গ্রেডের অফিসে বদলি করা হয়। আচ্ছা, 29 সেপ্টেম্বর নীলফামারী জেলার জলঢাকা থানার সাব রেজিস্ট্রার মনীষাকে ঠাকুরগাঁওয়ের হরিপুর সাব রেজিস্ট্রি অফিসে বদলি করা হয়। আচ্ছা, এর 4 মাস পর 19 ফেব্রুয়ারি 2025 সাব রেজিস্ট্রার মনীষাকে হরিপুর থেকে বদলি করা হয় দিনাজপুরের হাকিমপুর সাব রেজিস্ট্রি অফিসে। মাত্র 4 দিনের ব্যবধানে হাকিমপুরে যোগদানের আগের দিন মনীষাকে আবার বদলি করা হয় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সাব রেজিস্ট্রি অফিসে। এমন অসংখ্য উদাহরণ রয়েছে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের আমলে সাব রেজিস্ট্রার বদলি। উপদেষ্টার পিএস এর প্রসঙ্গে উল্লেখ করা হয়, আইন উপদেষ্টা দায়িত্বকালীন তার পিএস, বর্তমানে তিনি জেলা জাজ, শামসুদ্দিন মাসুমের মাধ্যমে এই সমস্ত ঘুষ লেনদেন হয়েছে। অভিযোগ রয়েছে শুধুমাত্র সাব রেজিস্ট্রি বদলি বাণিজ্যে ঘুষ লেনদেন হয়েছে কম বেশি 100 কোটি টাকা। সাবেক আইন উপদেষ্টাও তার পিএস শামসুদ্দিন মাসুমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনেকটা উন্মুক্ত, প্রকাশ্য। উল্লেখ্য, আইন উপদেষ্টার একান্ত সচিব শামসুদ্দিন মাসুদ বদলি বাণিজ্য ছাড়াও অনুরোধ ও নির্দেশ বাণিজ্যের মাধ্যমে সীমাহীন দুর্নীতি লিপ্ত হয় বলে উল্লেখ করা হয়। আচ্ছা, এর বাইরে তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ এসেছে অধ্যাপক আসিফ নজরুলের বিরুদ্ধে। সেই অভিযোগগুলো হলো, ঢাকা এবং তার পার্শ্ববর্তী জেলায় বিচারক বদলি এবং পদায়ন করা হয়েছে, সেখানে 50 লাখ থেকে 2 কোটি টাকা লেনদেন হয়েছে এক একটি বদলির জন্য। এরকম 1 ডজন সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। বদলি বাণিজ্য, মামলা বাণিজ্য, জামিন বাণিজ্যর অভিযোগ আছে। আচ্ছা, তো এখানে বলা হয়েছে একজন বড় কোম্পানির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একজন সিইওকে জামিন করিয়ে দিয়েছেন। সেই জামিন থেকে শুধু 20 কোটি টাকা গ্রহণ করেছেন আসিফ নজরুল। আর গান বাংলার প্রধান কর্ণধার তাপসের কথা বলা হচ্ছিল, যে তাপসকেও বড় অঙ্কের অর্থের লেনদেনে জামিন করিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এর বাইরে আসিফ নজরুলের বিরুদ্ধে যে সবচেয়ে বড় রাজনৈতিক অভিযোগটি আসে, সেটি হলো 5 আগস্ট পরবর্তী সময় যেদিন অভ্যুত্থান ঘটে গেল, তখন ছাত্র জনতা, বিশেষভাবে ছাত্র সমন্বয়করা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা কাজ করছিলেন, তারা একটি বিপ্লবী সরকারের দাবি জানাচ্ছিলেন। তো অভিযোগ আছে যে অধ্যাপক আসিফ নজরুল সেটি হতে দেননি। তিনি বলেছেন যে না, সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, তাই বিপ্লবী সরকার করা যাবে না, এক্সিস্টিং সংবিধানকে বহাল রাখতে হবে এবং রেখেই এই সংবিধানের আলোকে যা করবার তাই করতে হবে। যে জন্যে হাসিনার উচ্ছিষ্ট কাউকেই আমরা বাদ দিতে পারিনি। শাহাবুদ্দিন চুপ্পু এখনও আছেন, সংসদে তিনি বক্তৃতা দিয়েছেন, সেই বক্তৃতার উপর জনগণের ট্যাক্সের টাকায় খরচ করে যে সংসদ পরিচালিত হয়, সেই সংসদে নির্বাচিত সংসদ সদস্যরা ঘন্টার পর ঘন্টা সেই হাসিনার উচ্ছিষ্ট শাহাবুদ্দিন চুপ্পুর বক্তব্যের উপর
ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব জ্ঞাপন করে আলোচনা করছেন। জনগণের সঙ্গে যা কিনা একটি বড় রকমের তামাশা, জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বড় রকমের তামাশা। আর সেটি অধ্যাপক আসিফ নজরুল হতে দেননি। আইনের অধ্যাপক হয়ে তার জানা ছিল যে পৃথিবীতে কোনো দেশে কোনো বিপ্লব, কোনো অভ্যুত্থান আইনকে জিজ্ঞেস করে হয় না, সংবিধানকে জিজ্ঞেস করে হয় না, রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করে হয় না। অভ্যুত্থান অভ্যুত্থানের মতো হয়, বিপ্লব বিপ্লবের মতো হয়, এবং যখন হয় তখন সেটি আইন কানুনের তোয়াক্কা করে না। আইন কানুন আপনা আপনি নিজের জায়গায় পড়তে থাকে। থিংস কিপ অন ফলিং ইন প্লেসেস। কাউকে জিজ্ঞেস করা হয় না, করতে হয় না। বিপ্লব নিজেই তার রাস্তা খুঁজে নেয়, কোন রাস্তায় যাবে, আইনের কোন ধারা ফলো করবে, হয়ে যায়, হয়ে গেছে পৃথিবীর সব দেশে। বাট আসিফ নজরুল তথ্য গোপন করেছেন, যদি তিনি সেরকম করে থাকেন। কারণ আইনের অধ্যাপক হিসেবে তার এগুলো জানা থাকবার কথা। পৃথিবীর কোথায় কোথায় বিপ্লব হয়েছে, বিপ্লবোত্তর সরকারগুলো কেমন হয়েছে, আগের সংবিধানে তারা স্টিক করেছিল কিনা আক্ষরিক অর্থে, এই বিষয়গুলো তার জানা থাকবার কথা। তাহলে তিনি কারোর পারপাস সার্ভ করছিলেন সেখানে, এইটি বোঝা যায় প্রিয় দর্শক শ্রোতা। তো অধ্যাপক আসিফ নজরুল সাম্প্রতিককালে তিনি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে তার কোথাও বাড়ি নেই, তিনি কোথাও অর্থ পাচার করেননি। তার সরল জীবনযাপনের কথাও তিনি বিভিন্ন সময় বলছিলেন যে তার দুটো প্যান্টস, সীমিত শার্ট, সাদাসিধে জীবনযাপন করেন, তার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, কোনো অনিয়ম করেননি, সাম্প্রতিককালেও বলছিলেন। বাট এই অভিযোগগুলো তার বিরুদ্ধে এসেছে। আর আমরা একজন সাব রেজিস্ট্রার মনীষার বদলির বিষয়ে যা দেখলাম, এটি স্বাভাবিক কোনো চিত্র নয়। যদি এমনও হয় যে তিনি সেখানে ঘুষ পাননি, এই জন্য বদলি করেন, এটি বাদ দিলাম। মনীষা কোনো কারণে এমন কাজ করেছেন যে তার উপর বিরক্ত হয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নিতে হয়েছে, সেই ক্ষেত্রে তাকে তো বদলি করা যাবে না। 2 দিন 4 দিন 1 মাস পর পর, 6 মাসের মধ্যে 4 বার তাকে বদলি করা যাবে না, যায় না, এটি কোনো ব্যবস্থা নেই। হয় তাকে সাসপেন্ড করতে হবে বড় রকমের অভিযোগ থাকলে, তদন্তের আওতায় আনতে হবে, কিন্তু 4 বার 5 বার 6 বার বদলি করা যাবে না। এটি তার উপর অত্যাচার হয়েছে, তার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এখানে একটি উদাহরণে যথেষ্ট বুঝবার জন্য অনিয়মটি। আচ্ছা, আর লিখিত অন্যান্য অভিযোগগুলো যে এসেছে সেগুলো তদন্তাধীন, সেই সব বিষয়ে তদন্ত চলছে। আমরা হয়তো জানতে পারবো উত্তরকালে, ভবিষ্যতে জানতে পারবো সেই তদন্তের ভাগ্যে কি আছে, অভিযোগগুলোর সত্যাসত্য সম্পর্কে আমরা জানতে পারবো। তো শুধু আসিফ নজরুলই না, অন্যান্য উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে। প্রভাবশালী উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা, পরিবেশ আইনবিদ হিসেবে, আইনজীবী হিসেবে যার পরিচিতি ছিল দেশে এবং আন্তর্জাতিক মহলে, সেই রিজওয়ানার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এসেছে। রিজওয়ানা পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প থেকে আর্থিক অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছে এবং পরিবেশ ছাড়পত্র পাইয়ে দেবার নামে টাকা নিয়েছেন বিভিন্ন কোম্পানির কাছ থেকে। এইসব অভিযোগগুলো তার বিরুদ্ধে এসেছে এবং সেই টাকা তিনি কমপক্ষে 3টি দেশে পাচার করেছেন, এমন অভিযোগ এসেছে। সেই দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত এবং আজারবাইজান। এই দেশে তিনি তার অবৈধভাবে উপার্জিত অর্থ পাচার করেছেন, এই অভিযোগগুলো তার বিরুদ্ধে এসেছে। আচ্ছা, অভিযোগ এসেছে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি তাকে শুরুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছিল। বেফাস কথাবার্তা, লাগামহীন আচরণের কারণে তাকে সেখান থেকে বদলি করা হয়। নৌ পরিবহন উপদেষ্টা ছিলেন তিনি। সেখানে তিনি অনিয়মের মাধ্যমে বেশ টাকা কামিয়েছেন বলে শোনা যাচ্ছে অভিযোগে। বিএসসি বা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 2টো জাহাজ ক্রয়ে অন্তত $2 মিলিয়ন অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে এবং অনেক জায়গায় তিনি নিজে ইনভলভ ছিলেন না, অনেক অনিয়মের সঙ্গে বা অনেক ক্ষমতার অপব্যবহারের সঙ্গে। তার ছেলে আশফাক, যিনি ব্যবসা করছেন, একজন বিজনেসম্যান, আশফাক যুক্ত ছিলেন। চট্টগ্রাম পোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করেছেন, করে অন্যায় সুবিধা নিয়েছেন বাবার ক্ষমতা ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে। এই অভিযোগগুলো গুরুতর এবং তার বিরুদ্ধে এসেছে এবং শোনা যায় গোয়েন্দা জালে আটকে আছেন তিনি। এই অভিযোগ যাদের বিরুদ্ধে আনা হয়েছে তারা প্রত্যেকে গোয়েন্দা নজরদারিতে আছেন। তারা আপাতত দেশ ত্যাগ করতে পারছেন না, যেহেতু তাদের বিরুদ্ধে তদন্ত চলছে দুদকে, এবং এমনও শোনা যায় যে তারা যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন। এর বাইরেও যেসব উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তার মধ্যে আছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। যদিও তিনি নিজে অসুস্থ, তিনি একজন ক্যান্সার পেশেন্ট। এই অভিযোগগুলোর সত্য আমরা জানি না। অভিযোগ যেহেতু এসেছে, তদন্ত হলে আমরা জানতে পারবো প্রকৃত সত্য কি। নূরজাহান বেগমের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলো হলো তিনি সরকারি ক্রয়, গভর্নমেন্ট পারচেজ থেকে কমিশন নিয়েছেন।
যন্ত্রপাতি এবং ঔষধ সংক্রান্ত যে ক্রয়গুলো আছে, পারচেজগুলো আছে, সেখান থেকে কমিশন বাণিজ্য করেছেন নূরজাহান বেগম। তার বিরুদ্ধে এই অভিযোগগুলো এসেছে এবং টেন্ডার জালিয়াতির সঙ্গেও তার নাম এসেছে। আর আমরা আগেই জেনেছিলাম তার ব্যক্তিগত কর্মকর্তারা বড় রকমের দুর্নীতির সঙ্গে যুক্ত। তো তার অজ্ঞাতসারে কি করে সেগুলো হতে পেরেছে, সেগুলো কিন্তু প্রশ্ন আসলে। আচ্ছা, অভিযোগ এসেছে ছাত্র উপদেষ্টা মাহফুজের বিরুদ্ধে। মাহফুজ একটি বেসরকারি টিভি লাইসেন্স পাইয়ে দিয়ে কারো কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়েছেন। এর বাইরেও টিভি লাইসেন্স রিনোয়াল, সেখান থেকেও তিনি অর্থ কামিয়েছেন। অভিযোগ এসেছে, এগুলো কিন্তু অভিযোগ, প্রমাণিত হয়নি এখনো। আচ্ছা, আসিফ মাহমুদের বিরুদ্ধে উপদেষ্টার সবচেয়ে বড় অভিযোগ আছে। তার বিরুদ্ধে 1000 কোটি টাকা আত্মসাৎ, দুর্নীতির মাধ্যমে গ্রহণ, ঘুষ গ্রহণ, কমিশন গ্রহণ ইত্যাদি মাধ্যমে 1000 কোটি টাকা কামাবার অভিযোগ এসেছে এবং সেই অর্থ বিদেশে পাচার করবার অভিযোগ। মোটা দাগে যে অভিযোগগুলো আসিফ মাহমুদের বিরুদ্ধে আছে সেগুলো হলো সরকারি কাজ পাইয়ে দেওয়া, বিভিন্ন কোম্পানিকে, প্রতিষ্ঠানকে সরকারি কাজ পাইয়ে দিবেন, এই ভরসা দিয়ে, এই আশ্বাস দিয়ে অর্থ নিয়েছেন। আচ্ছা, ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করেছেন, যেটি বাংলাদেশে বেআইনি, নিষিদ্ধ, বিটকয়েন বলি আমরা যেটিকে, সেই মাধ্যমে লেনদেন করার অভিযোগ তার বিরুদ্ধে আছে। তারপর জ্বালানি উপদেষ্টা ফওয়াজুল কবির খানের বিরুদ্ধে অভিযোগ আছে। তিনি সামিট গ্রুপের কাছ থেকে অর্থ গ্রহণ করেছেন বলে জানা যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই অভিযোগের খাতা লম্বা হতে থাকবে, তালিকা লম্বা হচ্ছে। আরও বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ এসেছে, সেগুলো আমরা জানি না আসলে সত্য। যেটি বলছিলাম, অনেকের ধারণা যে তাদের বিরুদ্ধে অনেকের ব্যক্তি আক্রোশ আছে, ব্যক্তি আক্রোশের কারণে এই অভিযোগগুলো আসছে। তারা আসলে এই দুর্নীতিগুলোর সঙ্গে যুক্ত নন, হলেও হতে পারে। কিন্তু কোনো লোক একেবারেই ধোয়া তুলসী পাতা, কোনো রকম অন্যায়, অবিচার, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, কমিশন বাণিজ্য এসবের সঙ্গে জড়িত না, এমন একজন লোকের বিরুদ্ধে কি কেউ অভিযোগ করে? আমাদের তো মনে হয় না। সেখানে এলিমেন্টস তো কিছু আছে, হয়তো বাড়িয়ে বলা হচ্ছে, কম হলেও তো এলিমেন্টস আছে। নগদ অর্থ গ্রহণের ব্যাপার যদি নাও থাকে, ক্ষমতার অপব্যবহার থাকতে পারে, প্রভাব বিস্তার করবার বিষয়টি থাকতে পারে, যেটি বেআইনি। তো এখন দুদক শত শত অভিযোগ যাচাই বাছাই করছে, যেটি জানা যাচ্ছে, এবং যাচাই বাছাইয়ে প্রমাণযোগ্য, ভেরিফায়েবল যদি কিছু পাওয়া যায়, তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে এবং তাদের বিরুদ্ধে ভবিষ্যতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং এইটি আমাদের দাবি। যদিও আমি ব্যক্তিগতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে অনেক এপিসোড বানিয়েছি, সেই সরকারকে সমর্থন জুগিয়েছি, সেই সরকারটি স্থিতিশীল থাকুক সেইটি চেয়েছি দেশের স্বার্থে। কিন্তু এখন আমি এবং আমরা, আপনারা যারা দুর্নীতিমুক্ত, অন্যায় অবিচার মুক্ত একটি সুন্দর সমাজ দেখতে চেয়েছিলাম, দেখতে চাচ্ছি, আমরা যখন আমাদের সমর্থিত সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে এসব অভিযোগ শুনি, আমরা কষ্ট পাই এবং আমরা প্রকৃত সত্য জানতে চাই। তাই আমরা প্রত্যেকটি অভিযোগ এবং প্রতিজন উপদেষ্টার বিরুদ্ধে যে যে অভিযোগ এসেছে, প্রত্যেককে তদন্তের আওতায় এনে দুদকের প্রতি আমি দাবি জানাচ্ছি, যথাযথ এবং নিরপেক্ষ তদন্ত করে কারো বিরুদ্ধে যাতে কোনো অন্যায় না হয়, কেউ যাতে ভিকটিম না হন, পলিটিক্যাল ভিকটিম যাতে কেউ না হন, সেটি খেয়াল রাখতে হবে। যথাযথ তদন্ত করে প্রকৃত সত্য দেশের মানুষকে জানাতে হবে এবং তারা সত্যিকার অর্থে কেউ যদি অন্যায়, অবিচার, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, দুর্নীতি, অর্থ পাচার এসবের সঙ্গে যুক্ত থেকে থাকেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যৎ শাসকদের কঠিন বার্তা দেবার জন্যে যে নো ম্যাটার হোয়াট, আপনি কি, আপনি কোন সরকারের লোক, আপনি উপদেষ্টা কি মন্ত্রী, আপনি ফুল মন্ত্রী কি প্রতিমন্ত্রী, এইসব বিষয় না। আপনি অন্যায় করেছেন তো আপনাকে আইনের আওতায় আসতে হবে, সুনার অর লেটার। এই বিষয়টি নিশ্চিত করতে হবে, এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে হবে। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবেন।